নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার। কি কারণে এটি হয়, কি এর সিমটমস রয়েছে, কি সাবধানতা আপনি অবলম্বন করবেন এবং চিকিৎসার ব্যাপারে কি রয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তাই সকলকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন, কেননা সত্যি বলতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি। এই বিষয়টি শুরু করার আগেই প্রথমে একজনের নাম কিন্তু প্রথমেই করতে হয়, যিনি বলেছিলেন যে ভারত যদি 2011 সালে ওয়ার্ল্ড কাপ জিতে তাহলে কিন্তু আমি নগ্ন হব। এবং এই বিখ্যাত মন্তব্যটি করার পর তিনি সত্যি বিখ্যাত হয়ে পড়েছিলেন। এই মন্তব্য করার পর খুব কম জনই আছে যারা টেলিভিশন বা সোশ্যাল মিডিয়া আছে যারা এই বিখ্যাত ব্যক্তিটিকে চিনতেন না। তিনি হচ্ছেন পুনাম পান্ডে। সেই বিতর্কিত মডেলের মৃত্যু হয়েছে আজ বেশ কয়েকদিন আগেই, এবং সেই খবরটি পরিবেশন করার পরেই বিভিন্ন নিউজ পোর্টাল সোশ্যাল মিডিয়ায় রীতিমতো খিল্লি চলেছে তাকে নিয়ে। পুনম পান্ডের মৃত্যু হয়েছে এই এই রোগটিতে ফলেই, সেটা হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার। যেহেতু পুনম ও নগ্নতা প্রায় সমার্থক ছিল, তাই সার্ভিক্যাল ক্যান্সারের একটা অন্যতম প্রধান কারণ হলো মাত্রাহীন যৌনতা। তাই হয়তো বিভিন্ন ধরনের মন্তব্য, যেগুলি বলা যায় রসালো মন্তব্যের ফোয়ারা ছুটেছে সারা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু পুনাম পান্ডের ব্যক্তিগত জীবন বাদ দিয়ে তার এই রোগ নিয়ে যদি একটু গুগল সার্চ করা যায়, তাহলে কিন্তু রীতিমতো আতঙ্ক তৈরি হয়ে যাবে আপনার মনে। আপনি ধনী হন কিংবা গরিব, শহরে থাকুন বা গ্রামে, আপনার চিন্তা হবে আপনার বাড়ির মা, বোন, স্ত্রী বা কন্যাদের জন্য। ইন্টারনেট বলছে সারা বিশ্বে প্রতি মিনিটে একজন করে নারী মারা যাচ্ছেন এই সার্ভিক্যাল ক্যান্সারের কারণে। যে ক্যান্সারে মানুষ আক্রান্ত হন তার মধ্যে একটা বড় অংশই হলো এই সার্ভিক্যাল ক্যান্সার। শুধুমাত্র মাত্রাহীন যৌনতা বা একাধিক পার্টনার থাকা এই সার্ভিক্যাল ক্যান্সারের কারণ নয়। বর্তমানে খাদ্যাভ্যাস, ভেজাল খাবার সহ সামগ্রিক লাইফস্টাইলের একটা দিকের সাথে আরো একটা যুক্ত হয়ে বেশ জটিল অবস্থা করে তুলেছে। যে কারণগুলি উল্লেখ করতে হয় সেই কারণগুলির মধ্যে প্রথমেই যেটা আসছে দেখুন, সেটা হচ্ছে স্থূলতা বা অতিরিক্ত ওজন। সেই ওজনটা বাড়ছে আমাদের ভুল খাদ্যাভ্যাস ও পরিশ্রম না করার জন্য। তাই স্থূলতা বা সার্ভিক্যাল ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দিচ্ছে দিন দিন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা আসছে সেটা হচ্ছে গর্ভনিরোধক বড়ি। এটি একদিকে যেমন মেয়েদের ব্যবহারের জন্য সুবিধাজনক, অন্যদিকে কিছু গর্ভনিরোধক বড়ি সার্ভিক্যাল ক্যান্সারের চান্স বাড়িয়ে তুলছে দিন দিন। তৃতীয় যে কারণটি সেটা হচ্ছে বেশি বয়সে সন্তান ধারণ করতে অসুবিধা হচ্ছে অনেকের, সেটা হওয়া স্বাভাবিক। আবার 17 বছরের কম বয়স থেকে সন্তান ধারণকারী মায়েদের ক্ষেত্রে এই রোগের রিস্ক জোনে চলে আসছেন অনেকেই। কিছু ওষুধ মূলত গর্ভনিরোধক বড়ি বেশিরভাগ ক্ষেত্রেই থাকছে, যার ফলে অনেকের সাদা স্রাবের সৃষ্টি হয়। দুর্গন্ধযুক্ত ও অতিরিক্ত সাদা স্রাব সার্ভিক্যাল ক্যান্সারের লক্ষণ হতে পারে। অতএব যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই সচেতন হয়ে যান। এছাড়াও যে বিষয়টি আসছে সেটা হচ্ছে স্মোকিং বা ধূমপান। যারা এই ধূমপানের সঙ্গে যুক্ত থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার চান্স বেড়ে যাচ্ছে অনেকটাই। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকছে, যেটা পুনাম পান্ডের ক্ষেত্রেও ছিল, যে কম বয়স থেকে যৌন সংসর্গ, এইগুলি সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি বেশ অনেকটাই বাড়িয়ে দেয়। তাই যদি বিভিন্ন তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে ভদ্রবাড়ির মেয়েরা এই সমস্ত যে পয়েন্টগুলি বলা হলো তার মধ্যে বেশ খানিকটার মধ্যে ধারে পাশ দিয়েও যদি না যান, কিন্তু তাদের সামগ্রিক লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে বেড়াজাল টপকানো এই ধনী গরিব গ্রামীণ শহরে কারোর পক্ষেই আর সম্ভব হয়ে উঠছে না। যে সিমটমগুলি দেখতে পাবেন, দেখুন, তার মধ্যে কমন সিমটম কিছু আছে এবং কিছু থাকছে আর্লি ডিটেকশন। দেখুন, এর মধ্যে আসছে একটা ব্লিডিং, ভ্যাজাইনাল ব্লিডিং। যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা যায়, যেটা পিরিয়ড চলাকালীন ছাড়া যদি ভ্যাজাইনাল ব্লিডিং হয়, পেলভিক পেন হয়, আনইউজুয়াল ডিসচার্জ, হঠাৎ করে ডিসচার্জ হচ্ছে, পেন ডিউরিং ইন্টারকোর্স, যৌন সংসর্গ চলাকালীন যদি ব্যথা অনুভব করেন, তাহলে সেইগুলি কিন্তু এই ক্যান্সারের একটা লক্ষণ। আপনি কিন্তু সচেতন হয়ে যাবেন। আর্লি ডিটেকশনের মধ্যে যে বিষয়গুলি আসছে, আপনার কি করণীয় সে বিষয়গুলি আমি আলোচনা করব এবার। প্রথমে বলে রাখি যে এই যে বিষয়গুলি আমি বললাম হয়তো অনেকে হালকাভাবে নেবেন। যখনই আপনি কোনো ক্যান্সার হাসপাতালে ভিজিট করবেন, তখন আপনি এই যে উক্ত সব ধরনের মানুষের সঙ্গেই দেখা পাওয়া যাবে।
এই সমস্ত আক্রান্তদের মধ্যে সার্ভিক্যাল ক্যান্সারের আক্রান্ত যা ভাগ মানে যে রেটটা তা কিন্তু আপনার মনে ভয় ধরাতে বাধ্য। তাহলে আপনি কি কি প্রিকশনস এবার নেবেন? দেখুন, 15 বছরে কম বয়সী মেয়েদের জন্য এইচপিভি ভ্যাকসিন দিতে হবে, যেটা আমাদের সরকারও এবার কিন্তু নির্বিচারে এবার চালু করার কথা ভাবছে এই ক্যান্সারের ঝুঁকি দিন দিন বেড়ে যাওয়ার ফলে। প্রথমেই দেখুন লেখা আছে রেগুলার পেপ টেস্ট অ্যান্ড এইচপিভি টেস্ট আর ভাইটাল ফর আর্লি ডিটেকশন। এই দুটি টেস্ট, পেপ টেস্ট এবং এইচপিভি টেস্ট, এই দুটি কিন্তু ডাক্তার আপনার যেমন বুঝবেন। প্রথমেই বলে রাখি, এই ধরনের কোনো লক্ষণ যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু অতি দ্রুত কোনো ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ করুন। সেইখানে গিয়ে ডাক্তার যেমন বুঝবেন আপনার কিন্তু এই দুটি টেস্টের মধ্যে কোনো টেস্ট করতে দেবেন এবং সেই অনুযায়ী ডিটেক্ট হওয়ার পর তিনি কিন্তু তার চিকিৎসা শুরু করবেন। যে বিষয়গুলি না বললেই নয়, প্রথমেই যে জিনিসটি আসছে যে 15 বছরের কম বয়সী মেয়েদের ক্ষেত্রে এইচপিভি ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিন সার্ভিক্যাল ক্যান্সারের সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়। যে কোনো ধরনের স্ত্রী রোগ হলেই দ্রুত স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। 26 বছরের বেশি মেয়েদের ক্ষেত্রে প্যাপ স্মিয়ার টেস্ট করা দরকার। সেটা কিন্তু যিনি আছেন গাইনো ডক্টর, তিনি কিন্তু প্রয়োজন বুঝে এই টেস্টটা করিয়ে নেবেন। কম বয়স থেকে যৌন সংসর্গ বন্ধ করতে হবে এবং অবশ্যই যৌন সংসর্গের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেক বাড়িতেই গর্ভনিরোধক বড়ি ব্যবহার করেন, সেই গর্ভনিরোধক বড়ি ব্যবহার চেঞ্জ করতে হবে। তার জায়গায় প্রোটেকশন কন্ডম ইউজ করতে হবে। সকলকেই বলে রাখি যে দিন দিন আমাদের এই যে খাদ্যাভ্যাস, ভেজাল খাবার, ওষুধের সাইড এফেক্ট, সামগ্রিক লাইফস্টাইল, আমাদের সব কিছুই কিন্তু আমাদেরকে একসঙ্গে রিস্ক জোনে ফেলে দিচ্ছে। এই অবস্থায় সহানুভূতিশীল এবং সচেতন হওয়া কিন্তু সকলেরই দরকার। এই সমস্ত রোগ আপনি ধনী, গরিব, গ্রামীণ, শহরে যেখানেই থাকুন, কাউকে কিন্তু ছেড়ে কথা বলে না। হয়তো কিছুদিন বেশি বাঁচবেন, কিন্তু এই রোগের পাল্লায় পড়লে আপনাকে ভুগতে কিন্তু হবেই। এই সমস্ত পেপ টেস্ট, এইচপিভি ভ্যাকসিনেশন এবং রেগুলার হেলথ চেক আপ, আপনি যদি এর ঝুঁকির মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রেগুলার হেলথ চেক আপের মধ্য দিয়ে যেতে হবে। টাইপস অ্যান্ড স্টেজ অফ সার্ভিক্যাল ক্যান্সার। দেখুন, প্রথমেই যেটা আসছে স্টেজ 0। এই অবস্থায় আপনার যদি কিছু অ্যাবনর্মালিটি ধরা পড়ে তখন কিন্তু অ্যাবনর্মাল সেলগুলি এক্ষেত্রে খুঁজে বের করা হয় এবং এইটা কিন্তু স্প্রেড করতে দেওয়া হয় না, মানে প্রাথমিক পর্যায়ে আপনি আছেন। প্রথমেই যেটা আসছে এবার দ্বিতীয় নম্বরে স্টেজ 1 to 4, এইটাতে কিন্তু দেখা দিচ্ছে যে আপনার কিন্তু ক্যান্সারে রূপান্তর হয়েছে, কিন্তু from a small localized tumor to cancer spread throughout the body। ছোট মতো একটা টিউমার থেকে এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে এবং সেটা আস্তে আস্তে কিন্তু আপনার সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই প্রথমেই স্টেজ 0তে যদি ধরা পড়ে তাহলে কিন্তু অনেক সুবিধা এবং সেই ক্ষেত্রে প্রচুর প্রিকশনস রয়েছে, যেগুলো আমি প্রথমেই বললাম। সেই সমস্ত প্রিকশনস কিন্তু আপনাকে নিতে হবে। ট্রিটমেন্টের ব্যাপারটাতে যদি আসি তাহলে দেখুন 3 ধরনের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। সার্জারি ইনক্লুডস কোন বায়োপসিস এবং বিভিন্ন ধরনের বায়োপসি রিপোর্ট করতে পাঠানো হয়, সেখানে যদি কোন স্টেজে রয়েছে সেটা ডিটেক্ট করার পর ডাক্তার সুবিধা মতো সার্জারি ডিসিশন নিতে পারেন। সেকেন্ড বিষয়টা যেটা রয়েছে কেমোথেরাপি। কেমোথেরাপি আমরা সকলেই জানি যে ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে কিন্তু ক্যান্সারের যে সেলগুলি থাকে, কোষগুলি, সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয় এবং সেটা স্প্রেড করা থেকে রক্ষা করা হয়। এবং তৃতীয় যেটি রয়েছে রেডিয়েশন থেরাপি। এই সমস্ত পদ্ধতির মাধ্যমে, এই পদ্ধতিটা তখন আসছে যখন আপনার ক্যান্সার ফর্ম হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে এই 3 ধরনের ব্যবস্থা রয়েছে যেগুলি ডাক্তার প্রয়োজন মতো ব্যবহার করে আপনাকে সুস্থ করে তুলতে পারে। সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস ফর সার্ভিক্যাল ক্যান্সার পেশেন্ট। প্রথমেই যেটা আসছে সাপোর্ট গ্রুপ। একজন ক্যান্সার ব্যক্তি যিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন, তার সব থেকে বড় সাপোর্ট হচ্ছে একটা গ্রুপ সাপোর্ট। আপনার মনোবিজ্ঞান সম্মত বিভিন্ন ধরনের সাপোর্ট কিন্তু তার দরকার। সে কিন্তু বিভিন্ন ধরনের হীনস্মন্যতায় ভোগে দিন দিন, এবং সেক্ষেত্রে সে যদি একটা গ্রুপ থেকে সাপোর্ট না পায় তাহলে কিন্তু সে ভেঙে পড়তে পারে দিন দিন। তাহলে দেখুন, এখানে কিন্তু প্রথমেই লেখা আছে কানেক্টিং উইথ ইন্ডিভিজুয়ালস আন্ডারগোয়িং সিমিলার এক্সপিরিয়েন্সেস ক্যান প্রোভাইড ইমোশনাল সাপোর্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস।
যারা আছেন তাদের যদি একটা গ্রুপ তৈরি করা যায়, যে সমস্ত পেশেন্ট এই রোগে আক্রান্ত তাদের কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা শেয়ারের মাধ্যমে আমরা দেখেছি নিজেরাও, যখন হসপিটালাইজ হয় কেউ, পাশের জন যখন বলে কিছু হবে না তখন কিন্তু অনেকটাই ভরসা পাওয়া যায় বাড়ির লোকের কথাবার্তা থেকেও। তাহলে সেই সাপোর্টটা কিন্তু তার দরকার। দ্বিতীয় যেটা আসছে কাউন্সিলিং সাইকোলজি। প্রফেশনাল কাউন্সিলিং ক্যান হেল্প নেভিগেট থ্রু দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অ্যান্ড ডায়াগনোসিস অ্যান্ড দ্য ট্রিটমেন্ট। আমরা প্রত্যেকেই জানি যে ডাক্তারের কাছে যখন আমরা ভিজিট করি, ডাক্তার ওষুধ দেওয়ার আগেই ডাক্তারের দুটো কথাবার্তায় কিন্তু আমাদেরকে রোগটা থেকে অনেকটা সুস্থ করে তোলে। তাহলে এইটা যে সাইকোলজিক্যাল টনিক, যেটা সমস্ত ডাক্তাররাই ব্যবহার করে থাকেন। তাহলে সাইকোলজিক্যালি যদি কাউকে চাঙ্গা করে তুলতে পারা যায়, তাহলে তার কাছে কিন্তু এই রোগটার যে ভীতিটা সেটা কিন্তু কমে যায় এবং তিনি অনেক রিল্যাক্স ফিল করেন। তাই সাইকোলজিক্যালি কাউন্সিলিংটা কিন্তু দরকার। রিহ্যাবিলিটেশন সার্ভিসেস, ফিজিক্যাল এবং অকুপেশনাল থেরাপি, এইটা কিন্তু একটা ব্যক্তি যিনি এইটাতে যদি কেউ ভুগে থাকেন তার কিন্তু দরকার। তাহলে এই সমস্ত বিষয়গুলির ওপর লক্ষ্য রেখে কিন্তু যদি কেউ সার্ভিক্যাল ক্যান্সার দ্বারা আক্রান্ত হন, তাহলে এই সাপোর্টগুলি কিন্তু তার দরকার। কারণ আমরা জানি যে কঠিন রোগ নিয়েও অনেক পেশেন্ট থাকেন যারা দীর্ঘদিন সুস্থ থাকেন শুধুমাত্র তাদের মন চাঙ্গা থাকে। আমরা একটা কথা সহজ মানে প্রতিনিয়তই বলে থাকি, মন চাঙ্গা তো সব চাঙ্গা। তাহলে মনটা কিন্তু প্রথমেই চাঙ্গা করে তোলা দরকার এবং তার সাথে সমানভাবে কিন্তু এই সমস্ত চিকিৎসা চলা দরকার। দেখুন, ফিউচার ডাইরেকশন ফর সার্ভিক্যাল ক্যান্সার রিসার্চ, গাইনোমিক স্টাডিজ, ইমিউনোথেরাপি, এরপর আসছে পার্সোনালাইজ ট্রিটমেন্ট। এই সমস্ত বিষয়গুলি প্রথমেই যে কঠিন কোনো টার্মে যাব না, প্রথমেই যেটা বললাম যে লক্ষণগুলি কথা বললাম, সেই লক্ষণগুলি যদি ধরা পড়ে তৎক্ষণাৎ কোনো রিসার্চ ছাড়াই আপনি কিন্তু কোনো ভালো গাইনো ডাক্তারের শরণাপন্ন হবেন। তিনি এবার তার সার্ভিস চালু করবেন এবং অবশ্যই এটা যত আর্লি ডিটেক্ট হবে তত কিন্তু আপনার পক্ষে মঙ্গল। কেননা স্টেজ 1 to 4 এর মধ্যে যদি চলে যায় তখন কিন্তু এবার শুধুমাত্র স্প্রেড হওয়াটাকে বাধা দিতে পারবে, কিন্তু আর্লি স্টেজে স্টেজ 0-তে যদি ধরা পড়ে তাহলে কিন্তু অনেক কিছু করার থাকে। তাই সকলকেই বলবো নিজের খাদ্যাভ্যাস চেঞ্জ করুন, লাইফস্টাইল চেঞ্জ করুন, যে বিষয়গুলি এক এক করে বললাম সেই সমস্ত বিষয়গুলি অনুধাবন করুন, অবশ্যই সুস্থ থাকবেন এবং দীর্ঘজীবী হবেন। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকেই বলবো এই ধরনের যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন, আমি এই ধরনের ভিডিও অবশ্যই আনার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।